নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ মুম্বাই শাখা আয়োজিত পৃথিবীর গাড়িটা থামাও এই অনুষ্ঠানের এই পর্বে আপনাদের স্বাগত। মহান সঙ্গীতকার এবং সংস্কৃতি পরিব্রাজক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল এই জীবনালেখ্য গত 10ই মে 2025 মারাঠা সাহিত্য মন্দির সভাগৃহ সেক্টর 6 वाशी नवी मुंबई। ओनार सृष्टि एतई चमकप्रद जे बेशिरभाग अनुष्ठान हये पड़े रिक्रिएशनल, माने ओनार गाने ओनार स्मरण मात्र। किन्तु आमादेर अनुष्ठानटा छिलो विषयबस्तुमूलक। आमरा एमन किछु निरपेक्ष स्वल्प ज्ञात कथा बोलेछि जा छिलो इउनिक। आमादेर अनुष्ठान आसलेई छिलो तार जीवन आलेख्य बा स्टेज बायोपिक, যেখানে ধরা পড়েছে এক ব্যতিক্রম চরিত্র মানুষ সলিল চৌধুরী, মানে গায়ক, বাদক, সুরকার, কবি, প্রেমিক, পিতা, সংগঠক ইত্যাদি। এই অনুষ্ঠানের 6টি ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি, আপনারা দেখুন। এই পর্বে রয়েছে সলিলবাবুর জীবনের গল্প, ইতিহাসের প্রেক্ষাপট, গান ও কবিতা। সময়কাল 1978 সাল থেকে ওনার মৃত্যুকাল অর্থাৎ 1995 সাল পর্যন্ত। অনুষ্ঠানের সমস্ত বিষয়বস্তু বা কন্টেন্ট মৌলিক। কিছু বিজ্ঞাপনের গান বা আবহ সঙ্গীত বৈদ্যুতিন মাধ্যম থেকে সংগৃহীত হয়েছিল এবং তার সমগ্র তালিকা আমরা প্রকাশ করেছি। এছাড়াও আমরা দিয়েছি তথ্যসূত্র বা রেফারেন্স লিস্ট, যা পরবর্তী গবেষণায় সহায়ক হবে। পরবর্তী গবেষণার সাহায্যের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যে কোনো রকম তথ্যের জন্য আমাদের ইমেল করে যোগাযোগ করতে পারেন। উপভোগ করুন এবং সাথে থাকুন। 70-এর দশকের একেবারে শেষের দিকটা বেশিরভাগ সময় কাটাতেন কলকাতায়। পাকাপাকিভাবে চলে এলেন 1981 সালে। যাওয়ার আগে একবারের জন্য দেখা করতে এসেছিলেন জ্যোতি দেবীর সঙ্গে। আনত উদাস মুখে বলেছিলেন, জ্যোতি, চলে যাচ্ছি। এই সময় তিনি প্রতিষ্ঠা করলেন সেন্টার ফর মিউজিক রিসার্চ CMR এবং নিজের স্বাধীন স্টুডিও সাউন্ড অন সাউন্ড। উদ্দেশ্য সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং সাংগীতিক বিকাশের এক নতুন মঞ্চ তৈরি করা। 8 ট্রাকের 12 চ্যানেলের এই স্টুডিও স্থাপনের জন্যে আমেরিকা থেকে নিয়ে এলেন অনেক যন্ত্রপাতি। ব্যাপারটা বেশ ব্যয় সাপেক্ষ। সলিলবাবু বম্বের পেডা রোডের ফ্ল্যাট বিক্রি করে আংশিক পুঁজি জোগাড় করলেন। তাছাড়া তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশন ঋণ দিল বাকিটা। CMR এর লেভেলে সুবীর সেন, সবিতা চৌধুরী, অন্তরা চৌধুরীদের দিয়ে গানের ক্যাসেট প্রকাশিত হলো বাজারে। 80-র দশকের মাঝামাঝি বেশ কিছু বিজ্ঞাপনের জিঙ্গলের সুরের রেকর্ড হয়েছিল বেহালার এই স্টুডিওতে, যেমন দুলালের তাল মিছরি, হামাম সাবান প্রভৃতি। একটা দারুণ পরীক্ষা করলেন। বিটলসের 10খানা গান বাংলায় অনুবাদ করে রেকর্ড করলেন। আর করলেন শ্রবণ সাহিত্য, যা হলো বিভিন্ন কবি সাহিত্যিকদের স্বকণ্ঠে রচনা পাঠ। অংশ নিলেন সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু প্রমুখরা। 1981-82 সালে অনেকেই হয়তো বইমেলায় CMR এর স্টল দেখতে পেয়েছেন। এই সময়টায় সলিলবাবু বেশ কিছু শিশুদের আধুনিক গান বানিয়েছিলেন, যা বাংলা সঙ্গীতের ভাণ্ডারে মহার্ঘ মণিমাণিক্যের মতো। 1977 সালে মালায়ালাম ছবি সামায়া মাইল্লা পোলাম ছবিতে পি সুশীলা একটা গান গেয়েছিলেন, ওন্নাম থাম্বি। সেই গানকে বাংলায় অন্তরার কণ্ঠে এনেছিলেন বুলবুল পাখি ময়নাটিয়ে। সেই শুরু। একের পর এক গান বেঁধেছেন, যা পশ্চিমী দুনিয়ায় নার্সারি রাইমসকে টেক্কা দিতে পারে। শিশুদের গান, বড়দের গান কিংবা কবিতা, সবেতেই থাকতো এক গভীর কথা বলার তাগিদ। বিনোদনের চটুলতা বর্জিত, অথচ শ্রুতি সুখকর। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক পবিত্র সরকারের মতে তার কবিতায় ছিল হৃদয়স্পর্ধী উত্তেজক সরলতা। আমরা শুনব তার বিখ্যাত কবিতা ও মশাই শুনছেন। তবে তার আগে শুনবো একটি গান, ও মাগো মা অন্য কিছুর গল্প বলো। এক শিশুর মুখে এমন প্রশ্ন যার উত্তর আমাদের কারো কাছে নেই।
সেদিন অঞ্জনাকে স্কুলে থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিল? কেন সেদিন অঞ্জনাকে স্কুলে থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিল? যখনই প্রশ্ন করি বলো তুমি, বড় হয়ে পরে সব জানবে তুমি। যখনই প্রশ্ন করি বলো তুমি, বড় হয়ে পরে সব জানবে তুমি। কেন বলো এত লোকে ভিক্ষে করে, তা বলো না কেন? দাদা মেয়েটা ঘরেতে বেকার, ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। বলো না কেন? দাদা মেয়েটা ঘরেতে বেকার, ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। ও মা গো মা, অন্য কিছু গল্প বলো। এক যে ছিল রাজা রানী, অনেক হলো। কবিতা ও মশাই। ও মশাই শুনছেন? ও মশাই শুনছেন? নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এ পাড়ায় এসেছে। কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার। ও মশাই শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত। কিন্তু এই চিৎকারটা থেমে যাবার পরেও বহুক্ষণ ধরে কলকাতায় হরমে হরমে, দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো। ও মশাই শুনছেন? 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানতো। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালিমারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকির প্যান্ট, বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধও ছিল মেজর, মানুষ খুন করে করে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান। টর্পেডোর ঘায়ে জাহাজ শুধু সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও অনুশোচনায় জ্বলছে, বলতে চাইছে যেন ও কি করে বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও কেউ বের করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে। রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হতো, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যেত। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন আপনি কি শোনাতে চান? বলুন বলুন বলুন। ও নাকি বোকার মতন তাকিয়েছিল অনেকক্ষণ, ফ্যাল ফ্যাল করেছে, তারপর চিৎকার করে উঠেছিল, ও মশাই শুনছেন? আর্তনাদের মতন শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল।
ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি অনেক দূরে। 1, 2, 3 করে 3 দশক পেরিয়ে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধর্মার করে উঠে বসলুম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটা কাজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়া ঘেউ ঘেউ করছে। কিন্তু কোথায় গেল সে লোকটি? তবে কি আমার সোনার ফুল স্বপ্ন? অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হাঁটলাম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল দিয়ে গান ধরেছে। ছোটবেলার কত কথা, স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন এই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতন দিন বৃথা নষ্ট হলো, কত হতাশ দুঃখ জমার, কত না পড়ার কথা, কত অঙ্কুর না বলা কথা। বুকটা যেন ফেটে যেতে উঠছিল। প্রচন্ড ইচ্ছা হলো আমি ওর মতন চিৎকার করে উঠে ভূমগ্ধ শহরটাকে খান খান করে জাগিয়ে দিই। ও মশাই শুনছেন? ও মশাই শুনছেন? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলাম। সত্যিই তো কত কি শোনাবার ছিল, কত গল্প, কত গান, কত কথা। ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। এবারে আমার জানালার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? খোলা জানালার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম। আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম। বিগত 35 বছরে তাতে কেবল 2টি নতুন শব্দের সংযোজন হয়েছে। কান পাতুন, কান পাতুন, কান পাতুন। নমস্কার। সাউন্ড অন সাউন্ড স্টুডিও বাণিজ্যিকভাবে তেমন সফল হচ্ছিল না। তার আয়োজন এবং খরচা ছিল বিপুল, কিন্তু সে তুলনায় কাজ ছিল না ততটা। শুরু হলো আর এক বাহ্যিক ঝামেলা। বেহালায় যে বাড়ির একতলায় ছিল স্টুডিও, তার ওপরের তলার ওষুধ তৈরির কারখানা থেকে প্রভূত আওয়াজ রেকর্ডিংয়ের গুণগত মান বজায় রাখতে দিচ্ছিল না। উপরতলার অংশটা কিনে নেওয়ার যে পরিকল্পনা হলো, সেটাও ব্যর্থ হলো সরকারি উদাসীনতায়। এই উভয় সংকটে ঋণের টাকার কিস্তি বাকি পড়তে থাকলো। কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে স্টুডিও বাজেয়াপ্ত হলো। বামপন্থী মহলে একদা পলাতক আখ্যা পাওয়া সলিলবাবু বিন্দুমাত্র সহমর্মিতা পেলেন না বন্ধু সরকারের কাছ থেকে। একেবারে নিঃস্ব হয়ে কোণঠাসা অবস্থায় নিঃসঙ্গ জীবন চলতে লাগলো। এই সময়কার তার ভাবটা প্রকাশ পায় এক কবিতায়, নাম বম্বে। আসুন এই কবিতাটা আমি আপনাদের শোনাই। দেখতে দেখতে চলে গেছে 20 বছর, দেখতে দেখতে আরও চলে যাবে 20 বছর। হিসাব করে দেখি
সবই ক্ষতির ঘরেই বেশি। বিশাল বড় বাড়ি ছিল, গোটা 6 গাড়ি ছিল। আজ থাকলে দাম হতো তার হয়তো 2-3 কোটি। কি করে সব হারিয়ে গেল শুধুই খামখেয়ালির বশে। কিছুই হিসাব করেনি কো। যারা অনেক পিছে ছিল ছাড়িয়ে অনেক দূরে গেল। কি এক নেশার ঘরে ছিলাম। যারা চাকর বাকর ছিল হাঁকিয়ে প্রাসাদ গাড়ি বাড়ি জাঁকিয়ে বসে আছে। তারা দেখা হলে দয়া করে বিনয় করে হাসে। নিঃস্ব আমি পদব্রজে ওয়াকিং করে দেখা করি, স্বাস্থ্য পাবার আসে। আসলে প্রসাদ পাবার আসে। হায় রে ভাগ্য, কেমন করে ছকের পরে ছকে স্নেক ল্যাডারের প্রথম ঘরে সাপের মুখে পড়ে এক নিমেষে চলে এলাম। টের পেলাম না কো। অহংকারে নিজের তালে মত্ত আমি এত। কেন হলো, কেমন করে, কি কি দোষে আমার? আর কি সময় আছে আবার শুধরে সেসব নেবার? চিরটা কাল পরের ওপর ভর করে এসেছি। নিজের ইনিশিয়েটিভে নতুন রাস্তা ধরার কথায় ভয় পেয়ে এসেছি। পিছু টানের বোঝা এমন বাড়িয়ে বাড়িয়ে গেছি, চলতে গেলেই কাছার টানে হড়কে পড়ে গেছি। তার উপরে মদের নেশা, যৌন আকর্ষণে ভেবেছিলাম বসে আছি সোনার সিংহাসনে। ইতিমধ্যে যে যার সবাই গুছিয়ে নিয়ে বসে গোফের ডগায় তা দিচ্ছে পরম পরিতোষে। আমি শালা হতচ্ছাড়া পিছলে পড়ে পিছে সব কিছু তো খুইয়ে বসে বুড়ো আঙুল চুষে এখন আবার তেল দিতে এসেছি বম্বেতে। এর চাইতে মরণ ভালো ছিল, ভেসে যাওয়া ভালো ছিল আরব সাগর স্রোতে। তার বিভিন্ন কবিতার তুলনায় এই কবিতার কাব্য মূল্য তেমন কিছু নয়, কিন্তু গভীর হতাশার প্রকাশ লক্ষ্য করলেন নিশ্চয়ই। এই প্রসঙ্গে ওনার আর একটি কবিতা আছে আমি, তার থেকে কয়েকটা লাইন দিয়ে আজকে শেষ করব। আমার জন্ম হয় না, মৃত্যু হয় না, বয়স বাড়ে না, বৃদ্ধ হই না। তার মতো করে আমার শরীরে আবরণ দিয়ে লজ্জা ঢাকতে হয় না। তার মতো করে আমার সময় ঘড়ির কাঁটায় ধরা পড়ে না। ব্যাস, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সময়, এসো, তোমার হাতে এই অনুষ্ঠানের সূত্র তুলে দিয়ে আমি ছুটি নিই। জীবনের শেষ দিনগুলি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে আবহ সঙ্গীতের কাজ করেছিলেন। কলকাতা থেকে মাঝে মধ্যেই বম্বে আসতেন। বাসু চ্যাটার্জির দূরদর্শনের ছবি হামারি শাদিতে কুমার শানুকে দিয়ে গাওয়ালেন এক অনবদ্য গান। দারার সিরিয়ালের টাইটেল গান গিয়েছিলেন জগজিৎ। সলিলবাবুর সুরে সেই প্রথম, সেই শেষ। এখানে উপস্থিত অনেকেই 90-এর দশকের কানওয়ালজিতের অভিনয় করা টিভি সিরিয়াল কুরুক্ষেত্র নিশ্চয়ই মনে করতে পারেন। সেই সিরিয়ালে কিছু গান ছিল যা গাওয়ালেন অন্তরা আর সুরেশ ওয়াদকরকে দিয়ে। বান্দ্রার পুজোর অনুষ্ঠানে নিজে গান গাইলেন। 1995 সালের মে মাসে, মানে মৃত্যুর কয়েক মাস আগে, রবীন্দ্র নাট্য মন্দিরে সপরিবারে করেছিলেন এক পূর্ণাঙ্গ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে লাল খাতা থেকে পাঠ করেছিলেন কিছু স্বরচিত কবিতা। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল আবার নতুন উদ্যমে সৃষ্টি করবেন, কিন্তু ভেতরে ভেতরে কি যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অর্থ সংকট কিছুটা তো ছিলই, কেননা কলকাতায় রুবির মোড়ের কাছে একটি ফ্ল্যাট বুক করেছিলেন। অবশ্য সান্ত্বনা একটাই, পুত্র সঞ্জয় তখন তার পদাঙ্ক অনুসরণ করে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করা আরম্ভ করেছিল। পরিচালক বাসু ভট্টাচার্য 1995 সালের 19শে অগস্ট কলকাতার গ্র্যান্ড হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন মুমূর্ষ সলিলবাবুর সঙ্গে। তার জবানবন্দি অনুসারে বিছানায় খোলা চোখ,
কিন্তু অচেতন অবস্থায় শুয়েছিলেন এক কাণ্ডারি, যিনি একদিন আমাদের চেতনার গান শুনিয়েছিলেন। অবশেষে 5ই সেপ্টেম্বর 1995 নেমে গেলেন এই পৃথিবীর গাড়িটা থেকে। মুম্বাইতে আমাদের চেনা পরিচিতদের স্বল্প অভিজ্ঞতার কথা শুনে আজ সন্ধ্যার গান, শেষ গানটা শুনব। অনেক বছর আগেকার কথা, বর্ষাকাল 1995 জুলাই। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের আন্ধেরি বাড়িতে এসেছি। আমাদের বন্ধুরাও ছিল সঙ্গীত প্রেমী। বাড়িতে একটু গান বাজনা হতো। মিলন মঞ্চ নামে তখনও তৈরি না হলেও মাঝে মধ্যেই গানের আসর বসতে বাড়িতে। সেইখানে এসেই একটা টিউবলাইট খারাপ হয়ে গেছিল। বন্ধুরা মিলে গেলাম চার বাংলা মোড়ে একটা ইলেকট্রিকের দোকান থেকে টিউবলাইট কিনতে। সেখানেই আমার একজন বন্ধু বলল, ঋতুদা দেখো এনাকে কিন্তু সলিল চৌধুরী বলে মনে হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ অনেকটাই মিলে যাচ্ছে তার চেহারার সঙ্গে, কিন্তু আমি তাকে চিনতাম না। কি জানি কেন এক অদম্য প্রেরণায়, হয়তো তার অনুরক্ত ভক্ত বলি, তার কাছে গিয়ে বললাম, আপনি কি সলিল চৌধুরী? উনি স্মিত হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ বাবা তুমি? আমি আমার নাম বললাম। আমার বন্ধুরা ভীষণ গান ভালোবাসে আপনার, আমরা সকলেই আপনার ফ্যান। আমি থাকি কাছি এই চার বাংলাতে। যদি আপনি কখনো সুযোগ পান, একটু যদি আসেন আমাদের বাড়িতে, পদধূলি দেন, তাহলে খুব ধন্য হব। আপনার গল্প শুনবো কাছ থেকে, আপনার গানও যদি পারি একটু শুনতে চাই। তিনি বললেন, কেন আসবো না, অবশ্যই আসবো। তোমার ঠিকানা দাও। আমার যে মিউজিক রুম সে তো এই চার বাংলাতেই, আমি এখানেই মিউজিকের জন্য সবসময় থাকি। উনি আমার নাম ঠিকানা লিখে নিলেন ছোট্ট একটা কাগজে। সেই দোকানদারের কাছ থেকে একটা কাগজ নিলেন চিরকুটে। বললেন, বাবা এবার আমি যেতে পারছি না এখন, কারণ আমাকে বিকেলেই যেতে হবে, বিকেলে ফ্লাইটে, কারণ আমার ছেলে আমেরিকা থেকে আসছে কলকাতাতে, আমি কলকাতায় চলে যাচ্ছি। কিন্তু কথা দিচ্ছি কলকাতা থেকে ফিরেই তোমার কাছে আসবো। তারপর দু একদিনের মধ্যেই আমারও একটা বিনা মেঘে বজ্রপাতের মতো এক দুঃসংবাদ এলো, আমার বাবা মারা গেছে। সঙ্গে সঙ্গেই ফ্লাইটে করে ফিরে গেলাম কলকাতায়। বাবার কাজটা সেরে যখন ফিরে আসছি বোম্বেতে, দরজা খুলতে দেখি একটা শ্রাদ্ধের কার্ড। ভাবলাম এই তো শ্রাদ্ধ শান্তি করে ফিরছি, আবার একটা মৃত্যু সংবাদ, আবার একটা শোক সংবাদ। মন ভারাক্রান্ত। তারই মধ্যে চিঠিটা নিলাম, খুলে দেখলাম সলিল চৌধুরী আর নেই। সে খবরটা পেয়েছিলাম অবশ্য কলকাতায় থাকাকালীনই, কিন্তু তার শ্রাদ্ধের কার্ড বাড়িতে আসবে তা তো ভাবতে পারিনি। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। বুঝলাম যে ছোট্ট চিরকুটে উনি আমার নাম ঠিকানা লিখে গিয়েছিলেন তা তিনি ফেলে দেননি। আমরা অনেকেই অনেক ভিজিটিং কার্ড পাই, অনেকে নাম ঠিকানা লিখে রাখি, পরে আর তাদের মনে করতে পারি না, ফেলে দিই তাদের জঞ্জালে আবর্জনা। উনি কিন্তু যত্ন করে ওনার ডায়েরিতে লিখে রেখেছিলেন কোনো এক কোণে। আর সেই ডায়েরি দেখি ওনার বাড়ির প্রিয়জনরা ভেবেছিলেন ইনি নিশ্চয়ই খুব কাছের মানুষ, তাই আমাকে তারা শ্রাদ্ধের কার্ড পাঠিয়েছে। আমাদের সৌভাগ্য, শ্রদ্ধা রুদ্রদার কথা শুনলাম, তিনি আমাদের মধ্যেই বসে আছেন সামনের সারিতে। তার অভিজ্ঞতাকে আমরা সম্মান জানিয়ে একটা করতালি দিতে পারি। আজ এই আসরে প্রথমবার একটু কিছু কথা বলার অনুমতি আমাকে দেয়া হয়েছে। কিংবদন্তি সলিল চৌধুরীর মতো বিস্ময়কর প্রতিভাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে আমি ধন্য। তার একটা বিশেষ কারণ আছে, কারণ আমার এই বম্বে আসার পেছনে কিন্তু ছিল ওনার খুব একটা বিরাট বড় ভূমিকা। ভারত বিখ্যাত চেলোবাদক শ্রী বাসুদেব চক্রবর্তী ছিলেন সম্পর্কে আমার দাদু, মানে আমার মায়ের আপন কাকা। কলকাতা ছিল তখন চাঁদের হাট। বাসুবাবু বিখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দী, তারপর স্যাক্সোফোন বাদক মনোহরি সিং, এরা সব সুরশ্রী অর্কেস্ট্রায় তখন একসঙ্গে কাজ করতেন। সলিল চৌধুরীর ডাকে 2 বিঘা জমিন ছবির কাজে বম্বে চলে আসেন। ঘটনাচক্রে রাধাকান্ত নন্দীর নাম নিলাম। ওনারই প্রাতুষ্পুত্র শঙ্কর নন্দী আজ আমাদের সঙ্গে তবলায় সঙ্গত করছেন, বিরাট হাততালি। ফিরে আসি মূল গল্পে। 1990 সাল, তখন আমি গায়ক হবার একটা সেই চেষ্টা নিয়ে লড়ছি, জানি না কি করতে পারবো, একটা লড়ছি। তখন
একদিন বাসুবাবুর চিঠি পেলাম কলকাতায়, মানে আমার দাদুর একটা চিঠি পেলাম যে কলকাতায় তুই সলিলদার সঙ্গে একবার দেখা কর, দেখ যদি কিছু হয়। আমি একটা চিঠি লিখে দিলাম তোকে। আমি ওনার কলকাতার লোয়ার রড স্ট্রিটের আকাশদ্বীপ ভবনের ফ্ল্যাটেতে গিয়ে দেখা করলাম। তিনি আমার বেশ কয়েকটি গান মন দিয়ে শুনলেন এবং খুব স্নেহ করলেন, অনেক কিছু কথা বলেছিলেন। এবং পদ্মভূষণ মান্নাদের কাছে তখন তালিম নিচ্ছে এবং পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও তালিম নিচ্ছি। সবটা শুনে খুব প্রসন্ন হয়েছিলেন, বলেছিলেন খুব সাংঘাতিক কথা বলেছিলেন, জানি না কথাটা কেমন লাগবে আপনাদের। বলেছিলেন তোমার চেহারাটা দেখে তো মনে হচ্ছে না যে তুমি রাজনীতি করতে পারবে, কিন্তু এখানে, মানে বেঙ্গলের কথা বলছেন, এখানে কাজ করতে গেলে শাসক দলের করুণা না পেলে তুমি কিন্তু কিছুই করতে পারবে না। তোমাকে তাদের গুণগান গাইতে হবে, তাদের হাত ধরে চলতে হবে, তাদের হয়ে স্লোগান গাইতে হবে। তুমি পারবে বলে তো দেখে মনে হচ্ছে না, তোমার চেহারায় ওটা লেখা নেই। বেটার তুমি বম্বে চলে যাও, সেখানে পদ্মভূষণ মান্নাদের কাছে তুমি তালিম নিতে পারবে এবং সেখানে ওখানকার ইন্ডাস্ট্রি কাজের মূল্য বোঝে, তারা জাতপাত কোনো কিছু দেখে না, তাদের কাছে রাজনীতির কোনো মূল্য নেই, তুমি কাজ ভালো করলেই দাম পাবে। 1995 সালে সলিলবাবু লক্ষ্মী নামক একটা টেলিফিল্ম শুট করছিলেন, সেখানে আমার দুটি গান গাওয়ার সৌভাগ্য হয়। অ্যাকচুয়ালি বিখ্যাত গীতিকার যোগেশজি আমাকে স্নেহ ভরে নিয়ে যান, আমায় খুব ভালোবাসতেন যোগেশজি, নিয়ে গিয়েছিলেন। দুটি গান সলিলবাবু আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। যোগেশজি একটু হেজিটেট করেছিলেন যে दादा एक बार सुन तो लीजिए उनको अच्छे से, फिर गाना अगर वो ठीक से ना गा पाए तो। একটা কথা বলেছিলেন সলিলবাবু ওইখানে বসে, मन्ना डे साहब बहुत कम लोगों को सिखाते ही नहीं, अगर किसी को सिखाते हैं ना तो उनका ऑडिशन नहीं लिया जाता, उनको गाना दिया जाता है। দুটি গানের মধ্যে একটি গান ছিল জীবন से है जिनको यहाँ प्यार वो माने नहीं हार, लगे कर्मभूमि जैसा उनको ये सारा संसार। সময় কি হবে, এক লাইন শোনাবার সময় হবে না, খুব সময় নিয়ে মারামারি, না 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 একটু অসুবিধা আছে। এরপরের গানটি ছিল मतला तेरे लहरों पे झूम के चला रे मन। এই গানটি ছিল টেলিফিল্মের টাইটেল সং। খারের লাইন স্টুডিওতে দুটো গানই রেকর্ড হয়েছিল। আমাকে গান শিখিয়ে দিয়ে উনি মিউজিক অ্যারেঞ্জার ধীরাজ ধানককে কিছু নির্দেশ দিয়ে পরের দিনই কলকাতা চলে গেলেন, সেই কিন্তু ওনার শেষ দেখা। তারপরেই উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমার পরিষ্কার মনে আছে সেটা ছিল 1995 সালের গণেশ চতুর্থীর দিন। হাসপাতালে মৃত্যুর সাথে প্রাঞ্জা লড়ছেন, তখন তিনি তাঁর অবর্তমানেই বম্বেতে বাধ্য হয়ে রেকর্ডিং করতেই হচ্ছে শুটিংয়ের প্রয়োজনে। কিছুদিনের মধ্যেই ইহলোক ত্যাগ করলেন সুরের জাদুকর সলিল চৌধুরী। তাঁর শেখানো পথেই আজ আমাদের শেষ গান। একটা বিশেষ উপলব্ধি থেকে আমাদের এই গানটা দ্বিভাষিক হবে। বাংলায় এই গানটার কথা ইঙ্গিত করে যে এবার তাহলে কথা বলা থাক, আর হিন্দির লিরিক্স বলছে আজ আর কেউ নেই আমার সাথী, যা ছিল তার শেষ জীবনের বম্বের ফিল্ম জগতের প্রতি সর্বশেষ অনুভূতি। হ্যালো, বাকি কথা পরে হবে, ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রাত, বহুদূর যেতে হবে।
कोई नहीं अपना, किसे हम ये सुनाए। तड़प तड़प कर यूं ही घुट घुट कर दिल करता है मर जाए। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবুজে মেশা নীলিমা পাবে না আমায়, গোধূলি ছায়া পথে খোঁজো না আমায়। সবুজে মেশা নীলিমা পাবে না আমায়, গোধূলি ছায়া পথে খোঁজো না আমায়। শরতে কোনো নাম না জানা গায়, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, না গাওয়া সে গান হয়ে রবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। न हम सफर कोई ना कारवां, ना कारवां। ढूंढे कहाँ तेरे कदमों के निशान, न हम सफर कोई ना कारवां, ना कारवां। ढूंढे कहाँ तेरे कदमों के निशान, जब से छूटा साथ हमारा बन गई सांसें बोझ यहाँ। बिछड़ गए जो तुम किस लिए मांगे हम फिर जीने की दुआएं। आज कोई नहीं अपना, किसे गम ये सुनाए। ধূসর ধূলি পথ ভেঙে পড়ে আছে রাত, বহুদূর যেতে হবে। आज कोई नहीं अपना, किसे गम ये सुनाए। পড়ে থাক পিছে গান, ক্রন্দনের বন্ধনে সঙ্গিনী যত তারা, স্বপ্ন পড়ে ধরা ছন্দ পাখি কোলায় ফিরে গেছে আমার।
পড়ে থাক পিছে এই গান। যাত্রা পথের শুরু, দূর দূর হায় ভীরু, মন যে জানে না পথের দিশা। মেঘ গরজে গুরু গুরু গুরু, ঝুরু ঝুরু বাদলে আধারে ভরা দিশা। আর কোনো দিন সেই সুরের সুরভি দেবে না তারি গান। পড়ে থাক পিছে এই গান। সান্ত্বনায় শুধু চাওয়া পাওয়ার, দেওয়া নেওয়ার যা কিছু কামনা ছিল আমার। কি জানি কিসের জাদু ফেলে এলাম, ভুলে গেলাম নিজের হারায় পেলাম আবার। আগামীর হাসি গান বিকশিত সেই প্রাণ, জীবনে প্রতিদান। পড়ে থাক পিছে এই গান। ক্রন্দনের বন্ধনের সঙ্গিনী যত তান, স্বপ্ন পড়ে ধুলায়, ছন্দ পাখি কুলায় ফিরে গেছে আমার সুরহীনা অভিযান। পড়ে থাক পিছে এই গান।